ওয়েলকাম টু মাই ইলেকট্রিক্যাল হাব ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি বিশেষ করে সেমিস্টার 3-তে যারা এবছর পরীক্ষা দেবে 28শে জুন থেকে 8ই জুলাইয়ের মধ্যে। তোমাদের অলরেডি নোটিফিকেশন এসছে পরীক্ষার, কিন্তু কোনো রুটিন এখনও পাবলিশড হয়নি। তো এবং এবারে তোমাদের সিলেবাসে অনেক কিছু সাবজেক্টে চেঞ্জেস এসছে। তো কী ধরনের কোশ্চেন প্যাটার্নেরও চেঞ্জেস এসছে সেগুলোকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং সাবজেক্ট ওয়াইজ সেইগুলো সম্বন্ধে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমাদের এবারে কোশ্চেন যেগুলো হবে সেটা ম্যাক্সিমামটা হচ্ছে 60 নম্বরের কোশ্চেনের মধ্যে 30 নম্বর শর্ট কোশ্চেন থাকবে। 30 নম্বরের মধ্যে 10 নম্বর এমসিকিউ, 10 নম্বর ফিল ইন দি ব্ল্যাঙ্কস, আর 10 নম্বর হচ্ছে এক কথায় উত্তর। আর 12 নম্বর থাকবে এসে কিউ টাইপের, দু এক কথায় উত্তর দিতে হবে। আর বাকি যে 18 নম্বর, মানে 30+12 42, আর বাকি যে 18 মার্কস, এই 18 মার্কসটা থাকবে তোমার ব্রড কোশ্চেন হিসাবে। সেটা স্প্লিট করাও থাকতে পারে, আবার 5 নম্বরও 6 নম্বরও থাকতে পারে, এই ধরনের। তো আজকে আমি তোমাদের যে ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার বলে যে সাবজেক্টটি রয়েছে, বেসিক্যালি তোমাদের 5টা সাবজেক্ট সেমিস্টার 3 স্টুডেন্টদের। তো তার মধ্যে আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিছু তোমাদের সামনে পিকটোরিয়াল ডায়াগ্রামের মাধ্যমে কিছু উপস্থাপনা করছি। তোমরা এই ডায়াগ্রামটা দেখে এটা ভাববে না যে এখানে কোনো নোট নেই। এই নোট নেই মানে যে ডায়াগ্রামটার মধ্যে কোনো কিছু নেই এমনটা ভাববার দরকার নেই। কারণ নোট পড়ে তুমি কতটা লিখতে পারবে জানি না, তবে এই ডায়াগ্রামগুলোকে দেখে আমি যেভাবে তোমাদেরকে বলবো সেটাতে যদি তোমরা বারবার শোনো, সেইগুলো লিখলেই তোমরা মার্কস তুলতে পারবে। তো এই যে ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারের, আমি প্রথমে ডিসি জেনারেটর আর ডিসি মোটরকে নিয়ে তোমাদের সামনে আমি প্রথমে সাজেশন বেস টাইপের কিছু পয়েন্টকে তুলে ধরছি। তো ডিসি জেনারেটরের প্রথম আমাদের চলো আজকে শুরু করি আর্মেচার রিয়াকশন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে না আর্মেচার রিয়াকশন। তো ডিসি মেশিনসের মধ্যে মনে রাখবে পার্ট, মানে কনস্ট্রাকশনগতভাবে ডিসি জেনারেটর আর ডিসি মোটর একই। এর স্টেটর আছে, রোটর আছে, কার্বন ব্রাশ আছে, কমিউটেটর আছে, আর তোমার শ্যাফট আছে। তো এই যে কমিউটেটর, একটা শর্ট কোশ্চেন, যে কমিউটেটরকে মেকানিক্যাল রেকটিফায়ার বলা হয়, এটা মনে রাখবে তোমরা। আমাদের ব্রাশটা হচ্ছে কার্বনের তৈরি, কমিউটেটরকে মেকানিক্যাল রেকটিফায়ার বলা হয়, ঠিক আছে। এবারে আর্মেচার রিয়াকশন এটা কী জিনিস দেখে নাও। বেসিক্যালি আর্মেচার রিয়াকশন মানে বুঝতে পারছো কিছু একটা অ্যাকশনের উল্টো দিকে হচ্ছে রিয়াকশন। তো আমরা ডিসি জেনারেটরে বললাম না পোল, এন পোল এস পোল আছে, আর এই যে ব্লু কালারের এটা হচ্ছে রোটর। তো যখন আমাদের আর্মেচারের ভেতরে কোনো রকম কোনো কারেন্ট যাবে না, সেই মতো অবস্থায় এন পোল থেকে এস পোলের দিকে মেন ফিল্ডগুলো যেতে থাকবে, এটাকে বলা হচ্ছে ফিল্ড ফ্লাক্স অথবা মেন ফ্লাক্স। তখন কিন্তু আর্মেচারের ভেতরে কোনো কারেন্ট যাচ্ছে না। এবার দেখো এখানে জিএন আর এমএনএ বলে দুটি শব্দ রেখেছি, এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। সেটা হচ্ছে জিএনএ হচ্ছে জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস, এমএনএ হচ্ছে ম্যাগনেটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস। এবার হচ্ছে জিএনএ কি, জিএনএ সবসময় এন পোল আর এস পোলের ঠিক মিড পয়েন্টে থাকবে। এন পোল আর এস পোলের মিড পয়েন্টে থাকবে, দেখো মাঝে চলে গেছে। তাহলে এমএনএটা কি, এমএনএ হচ্ছে রেজাল্টেন্ট যে ফিল্ড থাকবে, মানে রেজাল্টেন্ট ফিল্ড মানে দুটি ফিল্ডের সমন্বয়ে একটা তো ফিল্ড তৈরি হবে। তো সেই রেজাল্টেন্ট ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রি। কিন্তু অ্যাট দ্য স্টার্টিং কন্ডিশনে এখানে কোনো আর্মেচারের ভেতরে কারেন্ট নেই বলে আর্মেচারে কোনো ফ্লাক্স নেই। তাহলে এখানে মেন ফিল্ড বা রেজাল্টেন্ট ফিল্ড বলতে একটাই জিনিস, সেটা হচ্ছে এন থেকে এসের দিকে যে মেন ফিল্ডটা যাচ্ছে। তাহলে এই মেন ফিল্ডের সঙ্গে দেখো এমএনএটাও 90 ডিগ্রিতে থাকছে। তাহলে জিএনএ থাকবে এন আর এস এর মাঝখানে, আর সেই একই রেখাতে দেখো এই এন থেকে এসের দিকে যে মেন ফিল্ডে যাচ্ছে তার সঙ্গে 90 ডিগ্রি থাকছে এমএনএ। কিন্তু যখন আমাদের আর্মেচারের ভেতরে, মানে ডিসি জেনারেটরে তো মেকানিক্যাল এনার্জি দেওয়ার পর ইলেকট্রিক্যাল এনার্জি পাই আমরা। তো যখন আমাদের আর্মেচারের ভেতরে কারেন্ট ফ্লো করতে শুরু করবে তখন কি সিনারিও সেটা দেখে নাও। দেখো এন এস আছে, এই যে এন পোলের আন্ডারে ক্রস,
দেখতে পাচ্ছ, আর এস পোলের আন্ডারে ডট। এইটা কিন্তু একদমই ফ্লেমিংসের রাইট হ্যান্ড রুল অনুযায়ী হয়। এই ফ্লেমিংসের রাইট হ্যান্ড রুল বলে যে এন থেকে এসের দিকে ফ্লাক্স যদি এরকম যায় আর কারেন্টটা তাহলে ভেতর দিয়ে ঢুকে যাবে। কারেন্ট ভেতর দিয়ে ঢুকে গেলে সেটাকে ক্রস দিয়ে আমরা মানে সিগনিফাই করি, আর কারেন্ট আমার দিকে এলে সেটাকে ডট দিই। এটা আমি তোমাদেরকে অলরেডি বলেছি। এবারে তাহলে ডিসি জেনারেটর, এইখানেও শর্ট কোশ্চেন আসবে যে ডিসি জেনারেটর কি রুলস ফলো করে, ফ্লেমিংসের রাইট হ্যান্ড রুল। এবার হচ্ছে যে এই যে ক্রসের পরে ফ্লাক্সগুলো দেখো এইভাবে ঘুরতে শুরু করছে, এইটা হচ্ছে ক্রক স্ক্রু রুল অনুযায়ী। অ্যাজ পার ক্রক স্ক্রু রুল, তুমি যদি এটা কোনো স্ক্রুকে টাইট দাও, তাহলে স্ক্রুকে টাইট দেওয়ার সময় তোমার বুড়ো আঙুলটা ডান দিকে ঘুরতে থাকবে, মানে ক্লকওয়াইজ। তার মানে স্ক্রুটা ভেতর দিয়ে ঢুকছে, ঠিক কারেন্ট ক্রস আছে মানে স্ক্রুটা ভেতর দিয়ে ঢুকছে, তেমন কারেন্টটা ভেতর দিয়ে ঢুকছে, আর তোমার বুড়ো আঙুলটা থামটা ক্লকওয়াইজ ঘুরতে শুরু করবে। তো এইটা হচ্ছে ক্রক স্ক্রু রুল অনুযায়ী যে কারেন্ট যেদিকে যাবে তার কোন দিকে ফ্লাক্সটা ঘুরবে সেটা আমরা জানতে পারি। আর ডট হচ্ছে কারেন্ট তোমার দিকে আসছে, মানে ওই স্ক্রুটাকে যদি আমি খুলে দিই তাহলে স্ক্রুটা আমার দিকে বেরিয়ে আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার ফ্লাক্সটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো রুলসের কথা বললাম, ফ্লেমিংসের রাইট হ্যান্ড রুল এবং ক্রক স্ক্রু রুল। এই দুটো রুল কিন্তু ভালো করে পড়ে নেবে, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। তো দেখো এন থেকে এসে যখন ফ্লাক্স যাচ্ছিল, এখানে এন থেকে এসে ফ্লাক্সটা আঁকিনি, তার কারণ এটা কিন্তু থাকবে, তার কারণ এটা আমি শুধু আর্মেচার ফ্লাক্সটাকে ডিনোট করার জন্য। তো এন থেকে এসে যখন ফ্লাক্স যাচ্ছিল তখন কিন্তু ফ্লাক্সটা এরকম স্ট্রেট লাইন যাচ্ছিল, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে যেহেতু এটা আর্মেচার ফ্লাক্সটা তৈরি হয়ে গেছে, তাহলে কিন্তু স্ট্রেট লাইন যাওয়ার আর কোনো অপশন নেই, তারা এই মেন ফ্লাক্সটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো নেক্সট পিকচারে আমরা সেটাই দেখাবো, যে দেখো এন থেকে এসে ফ্লাক্সটা দেখো কিভাবে যাচ্ছে। এটা তো মেন ফ্লাক্স সোজা হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এটা এইভাবে যাচ্ছে কেন কি? তার কারণ হচ্ছে এই যে আর্মেচার ফ্লাক্সটা আর এই মেন ফ্লাক্সের সঙ্গে একটা ইন্টারাকশন হচ্ছে, যেটাকে বলা হয় আর্মেচার রিয়াকশন। তাহলে আমরা কি বলবো, এখান থেকে কি জানতে পারবো, যে এখান থেকে আমরা যেটা বলবো তোমাদের জন্য, যে যখন আমাদের আর্মেচারের ভেতরে কোনো কারেন্ট থাকে না, সেখানে শুধুমাত্র মেন ফ্লাক্স থাকে এন থেকে এসের দিকে, যেটা স্ট্রেট লাইন যাবে। কিন্তু যখন আমাদের আর্মেচারের ভেতরে কারেন্ট চলে আসে, কারেন্ট গেলেই সেখানে ফ্লাক্স আসবে, সেই আর্মেচার ফ্লাক্সের জন্য মেন ফ্লাক্সটা সোজা পথে যেতে পারে না, তাদের মধ্যে একটা ইন্টারাকশন হয় এবং সেই ইন্টারাকশনটাকে আমরা আর্মেচার রিয়াকশন বলি। তো এইটা হচ্ছে টোটাল আর্মেচার রিয়াকশন। এইরকম পিক্টোরিয়াল ব্যাপারের মাধ্যমে তোমার মাইন্ডে সেট রাখতে হবে এবং তোমাকে এটা লিখতে হবে। এই আর্মেচার রিয়াকশনের মধ্যে দুটি ভাইটাল পয়েন্ট হচ্ছে, যেটা শর্ট কোশ্চেন আকারে আসতে পারে 2 নম্বর 3 নম্বরে। সেটা হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং ইফেক্ট আর ডিম্যাগনেটাইজিং ইফেক্ট। দেখো এন পোলের আন্ডারে যে সমস্ত কন্ডাক্টরগুলো থাকবে সেগুলো হচ্ছে ক্রস, অ্যাজ পার রাইট হ্যান্ড রুল। তো এই যে ক্রস থাকছে না, তুমি একটা জিনিস ভালো করে দেখো, যে এন থেকে সে ফ্লাক্সটা ঠিক এই লাইন বরাবর যেতে চাইছিল, আর এই এই আর্মেচার ফ্লাক্সটা ঠিক এই বরাবর উঠতে চাইছিল। তাহলে দেখো এইটা যদি মেন ফ্লাক্স হয় আর এইটা যদি আর্মেচার ফ্লাক্স হয়, তাহলে একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কাজ করছে। মানে আমি তোমাকে এটা বোঝাতে চাইছি, এটা যদি মেন ফ্লাক্স হয়, আমার আর্মেচার ফ্লাক্সটা ঠিক দেখো এইভাবে কাজ করছিল, তাহলে এই যে 90 ডিগ্রি হচ্ছে না, এটা হচ্ছে আর্মেচার ফ্লাক্স, আর এটা হচ্ছে মেন ফ্লাক্স। এখানে দেখো এটা এটা হচ্ছে মেন ফ্লাক্স, আর এইদিকে উঠছে আর্মেচার ফ্লাক্স। বুঝতে পারছো? তাহলে এই যে এন পোলের আন্ডারে যে কন্ডাক্টর বা এস পোলের আন্ডারে যে এই পোল ফেসের সামনে যে কন্ডাক্টরগুলো, এটাকে পোল ফেস বলে, এই সামনেটা। হ্যাঁ, তো এইখানকার কন্ডাক্টরগুলোর জন্য যে জিনিসটা আমার তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং ইফেক্ট। আর এখান মানে হচ্ছে 90 ডিগ্রি, ক্রস মানে হচ্ছে 90, তাহলে মেন ফ্লাক্সের সঙ্গে আর্মেচার ফ্লাক্সের যদি 90 ডিগ্রি ভাবে মানে রিয়াকশন করে, এবং যে কারেন্টগুলো যে কন্ডাক্টরগুলোর জন্য হচ্ছে, সেই কন্ডাক্টরগুলো হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং ইফেক্টের জন্য দায়ী কন্ডাক্টর। আর এইখানে যেগুলো রয়েছে এই পোর্শনটা আর এই পোর্শনটা, সেগুলো হচ্ছে ডিম্যাগনেটাইজিং ইফেক্ট হবে, মানে মেন ফ্লাক্সের সঙ্গে আর্মেচার ফ্লাক্স ডাইরেক্টলি অপোজ করবে।
ক্রস ম্যাগনেটাইজিং ইফেক্টের আর ডিম্যাগনেটাইজিং ইফেক্টের জিনিসটা কি, ক্রস ম্যাগনেটাইজিং ইফেক্টের জন্য ফ্লাক্সগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় এবং ডিম্যাগনেটাইজিং ইফেক্টের জন্য ভোল্টেজটা উইক হয় কারণ ডাইরেক্টলি অপোজ করে। ক্লিয়ার? এবার দেখো জিএনএ আর এমএনএটা সরে গেছে। কেন সরে গেছে? তোমাকে আমি একটু আগে বললাম তোমাদের যে দেখো আগে ছিল একটাই ফ্লাক্স, সেই এটা মেন ফ্লাক্স, মানে অ্যাট দ্য ফার্স্ট ছবিতে যদি মনে করে দেখো, আর এইটা হচ্ছে তোমার কি, এটাই জিএনএ এটাই এমএনএ। কেন? দেখো এই মেন ফ্লাক্স এইদিকে এন ছিল, এদিকে এস ছিল, তাহলে এই এন আর এস আছে, আর জিএনএ থাকবে সবসময় এন আর এস এর মাঝখানে, আর এমএনএ এই যে মেন ফ্লাক্সটা রয়েছে মানে যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা থাকবে তার সঙ্গে 90 ডিগ্রি, তাহলে এটাও দেখো 90 ডিগ্রি হচ্ছে। সেই জন্য ফার্স্ট ছবিতে আমাদের জিএনএ এমএনএটা একই দেখাচ্ছিল, কিন্তু তার পরবর্তীকালে দেখো আমাদের এখানে একটা আর্মেচার একটা মেন ফ্লাক্স ছিল আর একটা আর্মেচার ফ্লাক্স আসছে। এই দুটো ফ্লাক্সের রেজাল্টেন্ট ফ্লাক্স হচ্ছে ফাই আর। এই যে ফাই আর, এই ফাই আর এর সঙ্গে এই ফাই আর এর সাথে দেখো এইটা 90 ডিগ্রি আর এইটা হচ্ছে এমএনএ। আশা করি বুঝতে পারছো যে দেখো আবারও বলছি, এইটা হচ্ছে মেন ফ্লাক্স, এটা হচ্ছে আর্মেচার ফ্লাক্স, তাদের রেজাল্টেন্ট ফ্লাক্স হচ্ছে ফাই আর। তাহলে ফাই আর এর সঙ্গে 90 ডিগ্রিতে থাকবে এমএনএটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে এমএনএ। সেই জন্য দেখো আমাদের যে এটা রয়েছে এখানে দেখো জিএনএটা আর এমএনএটা শিফট হয়ে গেছে। তার মানে আগের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এইটা যদি জিএনএ হয়, আমি ডট ডট আকারে জিএনএটা আঁকছি, এই লাইনটা ছিল জিএনএ আর এমএনএটা দেখো ডান দিকে শিফট করে গেছে। তাহলে মনে রাখবে এটা যে আর্মেচার রিয়াকশনের জন্য জিএনএ থেকে এমএনএটা কিছুটা শিফট করে যায়। ঠিক আছে, এই হচ্ছে টোটাল আর্মেচার রিয়াকশন। এটাকে তোমরা ভালো করে আত্মস্থ করে এই জিনিসগুলো বলবে। নেক্সট আমরা চলে যাই ডিসি মেশিনে কী কী লস আছে। বেসিক্যালি এই লসটা আমরা কেন দিয়েছি এই পয়েন্টটা, তার কারণ এখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসবে এফিসিয়েন্সি দিয়ে, সেই ম্যাথ আসবে, সেই ম্যাথগুলো আমি পরবর্তীকালে দেখি কতটা পড়ানো যায়, কিন্তু এই লসগুলো তোমাকে জানতে হবে। বেসিক্যালি আমাদের যতগুলো ওয়াইন্ডিং, তিন ধরনের লস হয়, একটা কপার লস, আয়রন লস আর মেকানিক্যাল লস। তো যতগুলো ওয়াইন্ডিং আছে, তো ওয়াইন্ডিংগুলোর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে আর্মেচার কপার লস, আর্মেচারের ওয়াইন্ডিং আছে মানে শান্ট কয়েলের ফিল্ডের ওয়াইন্ডিং আছে মানে শান্ট কপার লস, সিরিজ ফিল্ডের কপার লস হতে পারে। আয়রন লস, আয়রন লসের মধ্যে হচ্ছে হিস্টেরিসিস লস আর এডি কারেন্ট লস, এগুলো আমি পরে বিস্তারিত বলছি। আর মেকানিক্যাল লসের মধ্যে হচ্ছে ফ্রিকশনাল লস আর উইন্ডেজ লস। এই যে ফ্রিকশনাল লস মানে হচ্ছে ঘর্ষণ, যখন মোটরটা জেনারেটরটা ঘুরছে তখন তার বিয়ারিং আছে, আদার্স পার্টগুলো একটা ঘর্ষণ আছে, তার একটা মানে বাধাপ্রাপ্ত হচ্ছে। উইন্ডেজ লস মানে হচ্ছে এয়ারকে বাধা দিচ্ছে। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে এই ধরনের লস এবং তাদের ডিসক্রিপশন। তো যখন আমরা কোনো কিছু ম্যাথ বের করতে চাইবো এই লসগুলোকে বাদ দিয়ে দিয়ে আমাদেরকে ম্যাথগুলো বের করতে হবে। তো আমি সেই ধরনের ম্যাথ তোমাদের সামনে কিছু উপস্থাপনা করবো, তোমরা আগে এইগুলোকে ভালো করে দেখো। যে পয়েন্টগুলো তোমাদের সামনে এনেছি সেই পয়েন্টগুলোকে ভালো করে দেখার চেষ্টা করবে। এটা হচ্ছে পাওয়ার ফ্লো ডায়াগ্রাম দ্য ডিসি জেনারেটর। মানে আমরা তো মেকানিক্যাল ইনপুট দিই, সেই মেকানিক্যাল ইনপুটটা দেওয়ার পর আমরা ইলেকট্রিক্যাল আউটপুট পাই, কিন্তু তা মেকানিক্যাল ইনপুট দিলেই হয় না, সেই লসগুলোকে বাদ দিতে হয়। তো মেকানিক্যাল ইনপুট দেওয়ার পর মেকানিক্যাল লস মানে উইন্ডেজ লস, ফ্রিকশন লস বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে সেটা থেকে আবার কোর লস বাদ দিতে হয়। কোর লসটা যদিও এখানে একটু নেগলিজিবল হিসেবেই ধরে নিই। তারপর আমাদের কপার লস বাদ দিতে হয়, স্ট্রে লস বাদ দিতে হয়, তারপর আমরা লাস্টে আউটপুটে পাই বা টার্মিনাল ভোল্টেজ পাই ভি। হ্যাঁ, তো সেইভাবে এবার নেক্সট দেখে নাও আমাদের এই লসগুলোকে একটা সাম আপ করা আছে। যে কপার লসটা, আর্মেচার কপার লসটা ম্যাক্সিমাম হয় 30 থেকে 40% অফ দ্য ফুল লোড লস, মানে টোটাল যত লস হয় তার 30 থেকে 40% হচ্ছে কপার লসের মধ্যে আর্মেচার কপার লসটা। সান কপার লসটা হচ্ছে দেখো এখানে কপার লস মানে হচ্ছে দেখো আই স্কোয়ার আর এই আই মানে আর্মেচার কারেন্ট, আই মানে হচ্ছে আর্মেচার কারেন্ট, আর এ ফর হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। আইএসএইচ মানে হচ্ছে সান কারেন্ট, আর এসএইচ হচ্ছে সানফিল্ড রেজিস্ট্যান্স। এবার কেসটা হচ্ছে যে এইগুলো হচ্ছে 5 অ্যাম্পিয়ার যদি কারেন্ট হয় লস হবে কিন্তু 5 স্কোয়ার মানে 25। আই স্কোয়ার আর লসটাকে কপার লস বলে, এটা মনে রাখবে। এটা হচ্ছে সান কপার লস, সান জেনারেটরের ক্ষেত্রে। সিরিজ কপার লসও আছে। সিরিজ কপার লসটা কি হয়, সিরিজ কপার লসের ক্ষেত্রে আর্মেচারে কারেন্ট যা, সিরিজের কারেন্টটা একই, মানে সিরিজ ফিল্ড আর আর্মেচারটা তো আর্মেচারের রেজিস্ট্যান্সটা একই সিরিজে থাকে, সেই জন্য একই কারেন্ট ফ্লো করে।
আচ্ছা, আয়রন লসের মধ্যে যে দুটো জিনিস খুব ভাইটাল, সেটা হচ্ছে হিস্টেরিসিস লস আর এডি কারেন্ট লস। এখান থেকে অনেক কোশ্চেন যে ধরনের আসবে, দেখো হিস্টেরিসিস লস হচ্ছে, হিস্টেরিসিস লস ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট আর ভোল্টেজ ডিপেন্ডেন্ট। এখানে দেখতে পাচ্ছ এক্সপ্রেশনটা দেখে, ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশনটা রয়েছে। আর এডি কারেন্ট লস হচ্ছে এফ স্কোয়ার আর টি স্কোয়ার আর ভি, মানে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। তোমাদেরকে একটা জিনিস বলি যে এডি কারেন্ট লস কি, মানে আমাদের যে আর্মেচার কোডটা রয়েছে সেটাকে আমরা ল্যামিনেটেড করে রাখি এবং খুব পিস পিস করে কাটি, ঠিক সেলাই পাউরুটির মতো। হ্যাঁ, এটাকে সলিড মেটেরিয়াল বলা হয় না, কারণ করা হয় না। তো দেখো, যখন একটা এন থেকে সেদিকে ফ্লাক্স যাচ্ছে, এন থেকে যখন এন থেকে সে ফ্লাক্স যাচ্ছে, তো সেখানে যখন আমার আর্মেচারটা থাকে না, আর্মেচারের পুরো বডিটা থাকে, তখন এই ফ্লাক্স এই বডিটাকেও কাট করে এখানে একটা ভোল্টেজ তৈরি করে। এবারে এই ভোল্টেজটাকে নাম হচ্ছে এডি ভোল্টেজ। এবার এই এডি ভোল্টেজ যদি বাড়তে থাকে, তাহলে এডি কারেন্টও বাড়তে থাকবে, তাহলে কি টোটাল একটা লস হতে থাকবে। তার জন্য কি করা হয়, এই এডি কারেন্টটাকে বাধা দেওয়ার জন্য এটাকে পিস পিস করে দেওয়া হয়, মানে ঠিক সেলাই পাউরুটির মতো, যাতে করে এই টোটাল কারেন্টটা সাম আপ না করতে পারে। তাহলে সেগুলো একটা একটা পিসের মধ্যে থেকে গেল, তাহলে সেই যে এবারে এগুলোকে ল্যামিনেটেড করে দিলে আমার এডি কারেন্ট লসটা কমে যায়। তো আমরা কি বলতে চাই যে এখান থেকে এডি কারেন্ট লস আমাদেরকে কমানোর জন্য ল্যামিনেশন করতে হবে, সেটা ট্রান্সফরমারের ক্ষেত্রে হোক বা ডিসি যে কোনো মেশিনের ক্ষেত্রে হোক, ঠিক আছে। তো এইটাকে, এই এডি ভোল্টেজ কি, এডি কারেন্ট কি, যদি বুঝতে না পারো আমাকে পরে আবার বলো। মেকানিক্যাল লসের ক্ষেত্রে ফ্রিকশন উইন্ডেজ লস, এটা বললাম। এবার দেখো 3 নম্বর পয়েন্ট তোমাদের সামনে যেটা খুব ভাইটাল, সেটা হচ্ছে কমিউটেশন অ্যান্ড রিঅ্যাক্টেন্স ভোল্টেজ। বেসিক্যালি কমিউটেশন অ্যান্ড রিঅ্যাক্টেন্স ভোল্টেজ সম্বন্ধে আমি একটা অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি। সেই ভিডিওটা খুব ভাইটাল এবং খুব ভালোভাবে 5টা কয়েলকে দিয়ে আঁকা দেখানো যাচ্ছে যে হোয়াট ইজ দ্য কমিউটেশন। কমিউটেশন মানে হচ্ছে যে কোনো একটা কয়েল যখন এন পোল থেকে, দেখো এন পোলের আন্ডারে সমস্ত কয়েল কন্ডাক্টরগুলো ক্রস, আর এস পোলের আন্ডারে কন্ডাক্টরগুলো দেখো, যদি আমি আর্মেচার রিঅ্যাকশনের ইয়েটাতে চলে যাই, এন পোলের আন্ডারে হচ্ছে ক্রস আর এস পোলের আন্ডারে ডট। তো এই যখন জিনিসটা ঘুরতে থাকবে, তখন এই ক্রসটা তো ডট হবে, আবার এই ডটটা তো ক্রসে চলে আসবে। তার মানে এই একটা কয়েলের ভিতরে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জ অফ দ্য কারেন্ট ইন দ্য কয়েল, ডিরেকশন অফ দ্য চেঞ্জ অফ দ্য কারেন্ট, সেটাকে বলা হচ্ছে কমিউটেশন। এই কমিউটেশনে একটা বিস্তারিত ভিডিও বলা আছে এবং রিঅ্যাক্টেন্স ভোল্টেজের কনসেপ্ট ওখানে বলা আছে, তোমরা ওটা একটু প্লিজ দেখে নিও। এবার দেখো অ্যাপ্লিকেশন অফ ডিসি জেনারেটর। তোমরা অ্যাপ্লিকেশন অফ ডিসি জেনারেটরগুলো দেখবে, যেমন শান্ট জেনারেটর কি কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই করে, সিরিজ জেনারেটর কি কাজে ব্যবহার হয়, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। ডিসি কম্পাউন্ড জেনারেটর, লং শান্ট, শর্ট শান্ট, এইসব জিনিসগুলো রয়েছে, ঠিক আছে। এবং এর সঙ্গে আমি কিছু ম্যাথ ওরিয়েন্টেড কিছু দেবো, সেগুলোকে নেক্সট ভিডিওগুলোতে। হ্যাঁ, এবার চলো আমরা চলে যাই কম্পেনসেটিং ওয়াইন্ডিং। কম্পেনসেটিং ওয়াইন্ডিং হচ্ছে সেই ওয়াইন্ডিং যেটা কম্পেনসেট করে। কাকে কম্পেনসেট করে, ভালো করে দেখে নাও স্ট্রাকচারটা। এ দেখো আমার এন পোল, এ দেখো এস পোল। দেখো আমার আর্মেচার রিঅ্যাকশন যখন এঁকেছিলাম, তখন কিন্তু আমার এই ধরনের পোলের এইগুলোকে বলে পোল ফেস, মানে পোলের মুখ। এখানে দেখো ডট ডট ডট, মানে এগুলো হচ্ছে ডট কন্ডাক্টর, মানে হচ্ছে কারেন্ট আমার দিকে আসছে। জিনিসটা হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং যখন হচ্ছে, তখন এন পোলের আন্ডারে দেখো এগুলো সব ক্রস আর এগুলো হচ্ছে ডট। তো ক্রস ম্যাগনেটাইজিং এর সময় মেন ফ্লাক্স এই দিক থেকে তো মেন ফ্লাক্সগুলো যাচ্ছিল, আর এইদিকে আর্মেচার ফ্লাক্সগুলো আসছিল। এই আর্মেচার ফ্লাক্সগুলো মেন ফ্লাক্সকে বাধা দিচ্ছিল, তাহলে কি মেন ফ্লাক্সের উপর একটা চাপ পড়ছিল বা কমে যাচ্ছিল, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। তো সেই জন্য ছড়িয়ে ছিটিয়ে গেলে তো হবে না, আমাকে তো টার্মিনাল ভোল্টেজে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ রাখতে হবে। তাহলে ফ্লাক্সই যদি কমে যায়, তাহলে ভোল্টেজ কোথা থেকে আসবে? তার জন্য কি এই ক্রস ম্যাগনেটাইজিং ইফেক্টের জন্য যে ফ্লাক্সটা তৈরি হচ্ছিল, ঠিক তার উল্টো একটা অপোজিং ফ্লাক্স তৈরি করার জন্য এন পোলের ফেসে, এস পোলের ফেসে এই একই পরিমাণ কারেন্টকে কাজে লাগিয়ে ঠিক উল্টো দিকে কারেন্টগুলোকে ফ্লো করিয়ে তার অপোজিং ফ্লাক্স তৈরি করে এই ক্রস ম্যাগনেটাইজিং ইফেক্টকে নালিফাই করা হয় বা কমানোর চেষ্টা করা হয়। আশা করি বোঝা গেছে। এন থেকে এসে দিকে ধরে নাও, এন থেকে এসে দিকে একটা ফ্লাক্স যাচ্ছিল, সেই ফ্লাক্সকে এই আর্মেচার ফ্লাক্স বাধা দিল। তাহলে কি এন থেকে সে ফ্লাক্সগুলো একটু কমে গেল বা ছড়িয়ে ছিটিয়ে গেল। তাহলে এই যে ছড়িয়ে ছিটিয়ে গেল, তাহলে আমরা জেনেই নিয়েছি যে আর্মেচার ফ্লাক্স থেকে ছড়িয়ে ছিটিয়ে দেবে। তার জন্য কি করছি, কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর একটা ফ্লাক্স তৈরি করে রাখছি। তাহলে এই ফ্লাক্সটা এই আর্মেচার ফ্লাক্সের সঙ্গে কাজ করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এর সঙ্গে যুদ্ধ করে নিল, আর লাস্টে যে মেন ফ্লাক্সটা যেমন যাচ্ছিল সেই পরিমাণটা একই থেকে গেল। ঠিক আছে, ধরে নাও এদিক থেকে 2 ওয়েবার আসছিল প্রথমে,
এর জন্য কমে গিয়ে এক এবার নষ্ট হচ্ছিল, তাহলে এইদিকে আমি 3 ভাবে পাঠাবো, এইদিকে 2 আর এইদিকের 1, তাহলে এ 1 তো নষ্টই করবে, তাহলে আমার 2+1 এদিকে 3 যদি আসে, তাহলে এইদিকে 2 যদি 1 যদি নষ্টও করে, তাহলে আমার সেই মেন ফ্লাক্সটা 2 এবারই অ্যামাউন্টটা থেকে গেল। বোঝা গেল? তাহলে তাহলে কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইজ ইউজড ইন ডিসি মেশিন টু nullify the effect of the cross magnetizing effect, and the winding will be inserted in the pole face of the stator pole, ঠিক আছে, and the opposing flux, the flux nature is opposing, ক্লিয়ার? তো এটা একটু দেখে নেবে তোমরা, এই পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল। নেক্সট হচ্ছে ইন্টারপোল। দেখো ইন্টারপোল হচ্ছে, আমি বলেছি যে আমার কমিউটেশন বলে ভিডিওটা যেটা রয়েছে সেটা তোমরা ভালো করে দেখবে, ওই কমিউটেশন ভিডিওতেই ইন্টারপোলের ব্যাপারটা বুঝতে পারবে। কমিউটেশনে যখন এই বললাম না যে এটা ব্রাশ, এই কালো কালো যে দুটো রয়েছে এটা হচ্ছে ব্রাশ, তো এই ক্রস যখন এইদিকে শিফট করবে তখন এই ডট হয়ে যাবে, আবার এই ডট যখন এইদিকে শিফট করবে তখন ক্রস হয়ে যাবে। তাহলে একটা কয়েল, এইখানকার যে কয়েলগুলো থাকবে তার ভেতরে কারেন্টটা চেঞ্জেস আসে, তাহলে এই চেঞ্জ মানে একই কয়েলের ভেতরে দুই দিকে দুবার কারেন্ট যায়, মানে একবার এন এর পোলে যখন ছিল তখন একদিকে যাচ্ছিল, জিনিসটা কিরকম, প্রথমে এন এস, কারেন্টে যাচ্ছিল কোন দিকে, প্রথমে ক্রস ছিল বলে এই দিকে এরকম, ঠিক পরের মুহূর্তে এই কয়েলেরটা এটা ডট হয়ে গেল আর এটা ক্রস হয়ে গেল, তখন কি হলো, এইদিকে যাবে এদিকে বেরোবে, তাহলে একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা একদিকে ঢুকছে আর একদিকে বেরোচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে ডিরেকশনটা। এই যে চেঞ্জ হচ্ছে না, তার জন্য এই কয়েলের ভেতরে একটা ভোল্টেজ তৈরি হবে যার নাম হচ্ছে রিয়াক্টেন্স ভোল্টেজ, আর সেই রিয়াক্টেন্স ভোল্টেজটাকে নালিফাই করার জন্য এইখানে যে ইন্টারপোলটা ব্যবহার করা হয়, এই ইন্টারপোলটা হচ্ছে একটা ওয়াইন্ডিং। তো এই ইন্টারপোলটা কি করব, টু নালিফাই দ্য রিয়াক্টেন্স ভোল্টেজ ইন কেস অফ কমিউটেশন। এবার হচ্ছে এই যে পোলটা, সেই পোলের পোলারিটিটা কিভাবে নির্ভর করবে, এই মেশিনটা যেদিকে ঘুরবে মানে রোটরটা যেদিকে ঘুরবে, তাহলে যদি আমি ধরি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে ক্লকওয়াইজ যদি ঘোরে, তাহলে ক্লকওয়াইজ আমি দেখতে পাচ্ছি আমার সামনের পোল যেটা থাকবে এস, এটা এন পোল এটা এস পোল, তাহলে সামনের পোল যেটা থাকবে ইন্টারপোলের পোলারিটি হবে সেই পোলটা মানে এস। আবার দেখো ক্লকওয়াইজ এরকম করে ঘুরছে, তো সামনে কি পোল আছে এন, তাহলে এই পোলের পোলারিটি হবে এন। তো এই যে পার্ট ছোটো ছোটো জিনিসগুলো বলছি না, এইগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসার মানে চান্স হচ্ছে ম্যাক্সিমাম, তো সেইগুলো তোমরা একটু করে যদি সাজিয়ে গুছিয়ে লিখতে পারো তাহলেই হয়ে যাবে। এটা নোট পড়ার থেকে এরকমভাবে শোনাটাই বেশি কার্যকরী। এবার আসে আমরা ডিসি মোটর, ডিসি জেনারেটার কিছু ম্যাথ আছে সেগুলো আমি পরবর্তীকালে বলছি। এবার আসে ডিসি মোটর। অ্যাকচুয়ালি ডিসি মোটরটা জানো তোমরা যে এটা ঠিক ভাইস ভার্সা, মানে ডিসি জেনারেটার ক্ষেত্রে যেটা মেকানিক্যাল ইনপুট দিয়ে আমরা ইলেকট্রিক্যাল আউটপুট পাই, ডিসি মোটরের ক্ষেত্রে ঠিক ইলেকট্রিক্যাল ইনপুট দিয়ে মেকানিক্যাল আউটপুট পাই। তো ডিসি মোটরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ব্যাক ইএমএফ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যাক ইএমএফ? দেখো এটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা ডিসিতে সাপ্লাই দিলাম, এটা হচ্ছে আর্মেচার আর এটা হচ্ছে ব্রাশ। কি হচ্ছে, একটা কারেন্ট ফ্লো করছে, ইনিশিয়াল কন্ডিশনে ব্যাক ইএমএফ থাকে না। আচ্ছা ব্যাক ইএমএফ জিনিসটা কি? বেসিক্যালি হচ্ছে অ্যাজ পার ফ্যারাডেজ ল আমরা কি জানি, যখন একটা ফ্লাক্সের মধ্যে, ফ্লাক্স মাধ্যমের মধ্যে যদি একটা আর্মেচার কন্ডাক্টর রোটেট করে, তাহলে আর্মেচার কন্ডাক্টরের গায়ে একটা ফ্লাক্সগুলো কাট করে একটা ভোল্টেজ তৈরি করে। তো এই ব্যাক ইএমএফ জিনিসটা হচ্ছে সেরকম একটা ভোল্টেজ তৈরি হবে, কিন্তু অ্যাট দ্য ইনিশিয়াল কন্ডিশন বা স্টার্টিং কন্ডিশন অফ দ্য ডিসি মোটর, এখানে আর্মেচারে কোনো রকম ব্যাক ইএমএফ থাকে না। কেন থাকে না? কারণ মোটরটা ঘোরে না, তাই ফ্লাক্সের মধ্যে কাট করার কোনো গল্প নেই এবং সেখানে কোনো ব্যাক ইএমএফ থাকছে না। যেটা জেনারেটরের ক্ষেত্রে ইজি বলেছিলাম, জেনারেটরের ইএমএফ, সেটা মোটরের ক্ষেত্রে ইবি ব্যাক ইএমএফ। তাদের ফর্মুলা কিন্তু একই, P5ZN/60A, এটা মনে রাখবে, P5ZN/60A। এবার দেখো এই সাপ্লাই ভোল্টেজ যখন দিচ্ছি, তাহলে ইনিশিয়াল কন্ডিশনে ব্যাক ইএমএফ থাকে না, তাহলে একটা হিউজ রেটিংয়ের কারেন্ট ফ্লো করে যাবে এবং সেই আর্মেচার ওয়াইন্ডিংটা পুড়ে যেতে পারে। হয়েছে? এবার আমরা কি করব, সেই জন্য একটা এই ব্যাক ইএমএফটা তৈরি হতে হবে। কেন? তার কারণ হচ্ছে, ধরে নাও আমার যে
এই ছবিটা দেখবে ভালো করে। আমার যদি ভোল্টেজ হয়, আমার ভোল্টেজ এটা 200 আর ব্যাক এমএ যদি 0 থাকে, তাহলে আমার কত হচ্ছে 200 মাইনাস 0, আর রেজিস্ট্যান্সের ভ্যালু মনে করো 5 ওহম। তাহলে আমার কারেন্ট ফ্লো করবে কত 40 ওহম, 40 অ্যাম্পিয়ার, সরি 40 অ্যাম্পিয়ার। কিন্তু যখন আমার ব্যাক এমএফটি চলে এলো, তখন যদি ধরে নাও ব্যাক এমএফ আমার আছে 150, আর রেজিস্ট্যান্স যেমন আছে 30 অ্যাম্পিয়ার, এই 50 10 সরি 10 অ্যাম্পিয়ার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যত ব্যাক ইএমএফটা তৈরি হচ্ছে তত আমার কারেন্টটা কমে যাচ্ছে এই আর্মেচারের ভেতরে। তাহলে কি কারেন্টটা না কমলে আমার এখানে ওয়াইন্ডিংটা আই স্কোয়ার লস, কিছুক্ষণ আগেই বললাম যে এখানে অ্যাম্পিয়ারটা দেখতে 40 লাগছে, কিন্তু হিটটা তৈরি হচ্ছে 40 স্কোয়ার মানে 1600, আর এটা হচ্ছে 10 স্কোয়ার মানে 100। ঠিক আছে, তাহলে ব্যাক এমএফটা আমার ইনিশিয়াল কন্ডিশনে থাকে না, সেই জন্য ব্যাক এমএফ তৈরি করার জন্য আমরা স্টার্টার ইউজ করি। তাই ব্যাক এমএফ বা স্টার্টার হচ্ছে একই মুদ্রার এপিট আর ওপিট। চলো এবারে আমরা চলে যাই, দু ধরনের স্টার্টার রয়েছে, 3 পয়েন্ট স্টার্টার আর 4 পয়েন্ট স্টার্টার। এটা হচ্ছে আমার স্টার্টারের 3 পয়েন্ট স্টার্টারের কনস্ট্রাকশন। কেন 3 পয়েন্ট বলছি, প্রথম হচ্ছে দেখো এল একটা পয়েন্ট, জেড এটাকে এফ দিয়েও লেখা যায় মানে ফর ফিল্ড, এটা হচ্ছে আর্মেচারের জন্য এটা। তো মনে রাখবে যখন কোনো প্যানেল বোর্ডে কাজ করবে তখন দেখবে এগুলোকে F1 F2 লেখা আছে, A1 A2 লেখা আছে। এটা হচ্ছে আর্মেচার, এটা হচ্ছে ব্রাশ, ঠিক আছে, আর এটা হচ্ছে ফিল্ড কয়েল, আর এটা হচ্ছে লাইন। তো কি হয় এখানে যে জিনিস কটা মেন, সেটা হচ্ছে এই এল, এটা হচ্ছে ওভারলোড কয়েল, এটা হচ্ছে একটা হ্যান্ডেল, সেই হ্যান্ডেলটা, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স। তো দেখো আমাদের যে আর্মেচারটা রয়েছে, এটা তো আর্মেচার মেশিনের, মোটরের। তো এই আর্মেচারের ভেতরে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স কম থাকার জন্য এখানে হিউজ কারেন্ট ফ্লো করবে, এবং তার জন্য আমার এখানে মোটরটা পুড়ে যেতে পারে। তো সেই জন্য আমরা প্রাথমিক অবস্থায় এই এই যে হিউজ রেজিস্ট্যান্সটা, একটা রেজিস্ট্যান্স স্টার্টিং কন্ডিশনে আর্মেচারের রেজিস্ট্যান্সের সঙ্গে সিরিজে কানেক্ট করি। কি হয় তাহলে, আমার ইনিশিয়াল কন্ডিশনে স্টার্টিং কারেন্টটা লিমিট হয়ে যায়। সেই কারেন্ট যখন লিমিট হয়ে যায় তখন আস্তে আস্তে আমার ওয়াইন্ডিংটা পড়ার ভয়টা কমে যায়, এবং এই হ্যান্ডেলটা যখন আমরা আস্তে আস্তে অফ থেকে অন পজিশনের দিকে নিয়ে গিয়ে এখানে রেখে দিই, তা কখন ছেড়ে দিই, কারণ স্পিডটাও আস্তে আস্তে ইনক্রিজ করছে। আমি একটু আগে বললাম যে স্পিড যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে ব্যাক এমএফটাও তৈরি হতে থাকে, আর ব্যাক এমএফ যদি তৈরি হয়ে যায় তখন দেখো এই জিনিসটা পুরোটা আউট হয়ে যায়। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে প্রাথমিক অবস্থায় কারেন্টটা যাচ্ছিল কোন দিকে, লোড ওভারলোড কয়েল এই দিকে হয়ে এই রেজিস্ট্যান্স দিয়ে এখানে যাচ্ছিল আর্মেচারে। কিন্তু তারপরে কি হলো, এই অফ পজিশনটা আস্তে 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 যখন স্পিডটা বাড়ছে আমরা নিয়ে যেতে যেতে এখানে অন পজিশন রেখে দিলাম, তাহলে ডাইরেক্টলি তখন এই এই রেজিস্ট্যান্স করে আউট হয়ে গেল। তখন কিন্তু অলরেডি স্পিড আস্তে আস্তে রেটের স্পিডে চলে গেছে, মানে ব্যাক এমএফ আমার অলরেডি তৈরি হয়ে গেছে। তাহলে এই অফ পজিশনটা যখন কারেন্টটা কী করে যাবে, এই দেখো এই এই একদম এখানে ডাইরেক্টলি এটা দিয়ে পুরো ডাইরেক্টলি এখানে যাবে, তাহলে পুরো রেজিস্ট্যান্সটা আউট হয়ে গেল। তাহলে আর্মেচারটা তখন ডাইরেক্ট সাপ্লাই থেকে চলছে, ঠিক আছে। আর এই দিকে হচ্ছে তোমার ফিল্ড কয়েলে, মানে সান ফিল্ড কয়েলের জন্য এরকম যাচ্ছে। এটা হচ্ছে নো ভোল্ট কয়েল আর ওভারলোড কয়েল। এই নো ভোল্ট কয়েলটা হচ্ছে এই সান ফিল্ডের ভেতরে যে পরিমাণ কারেন্ট যায়, নো ভোল্ট কয়েলের ভেতরে একই পরিমাণ কারেন্ট যায়, নিয়ে এইখানে একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করে। সেই ইলেকট্রোম্যাগনেটের জন্য এই যে জিনিসটা দেখছো সফট আয়রন, এই সফট আয়রনটা এর ভেতরে ধরে থাকে, মানে এইটা এর ভেতরে ঢুকে যায় এবং এটাকে অ্যাট্রাক্ট করে রেখে দেয়। যে মুহূর্তে আমরা নো ভোল্ট কয়েলটা ডিএনার্জাইজড হয়ে যাবে, সেই মুহূর্তে হ্যান্ডেলটাকে ধরে রাখার ক্ষমতা থাকবে না, মানে এখানে যখন কোনো ফ্লাক্স থাকবে না, সেই মুহূর্তে অন পজিশন থেকে অফ পজিশনে হ্যান্ডেলটা জাম্প করবে, মানে মোটরটাকে অফ করে দেবে আবার, ঠিক আছে। তো এখানে ওভারলোড কয়েলটার কাজ কি, যখন কোনো ওভারলোড কন্ডিশন অ্যারাইজ করে, এই ওভারলোড কন্ডিশন অ্যারাইজ করে মানে এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, সেটা এই ওভারলোড কয়েলটাকে অ্যাট্রাক্ট করবে। এইটা যখন এর দিকে অ্যাট্রাক্ট হবে তখন এই দুটো পয়েন্ট এর দ্বারা শর্ট হবে, শর্ট হওয়ার সাথে সাথে এই কয়েলটা ডিএনার্জাইজড হয়ে যাবে, ঠিক আছে।
এই যে কয়েলটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিএনার্জাইজড হয়ে যাবে। এই তখন এই ডিএনার্জাইজ হওয়ার সঙ্গে সঙ্গে এই যে জিনিসটা রয়েছে এটা থেকে ধরে রাখার ক্ষমতা থাকবে না, তখন এটাকে আবার ছেড়ে দেবে। তার মানে আমরা বলতে পারি যে যদি আমাদের কোনো ওভারলোড কন্ডিশন আসে তাহলে এই ওভারলোড কয়েলটা শর্ট করে দিয়ে এই নো ভোল্ট কয়েল, এনসি মানে হচ্ছে নো ভোল্ট কয়েলকে ডিএনার্জাইজড করে দেবে এবং হ্যান্ডেলটা অন কন্ডিশন থেকে অফ কন্ডিশনে চলে আসবে, মানে মোটরটা আমার সেফ থেকে গেল। তো 3 পয়েন্ট স্টার্টারের কাজ হচ্ছে এটা, মেনলি 3টে পয়েন্ট, এল, এফ, এফ বলতে পারো, জেডও বলতে পারো, এফ ফর ফিল্ড আর কি, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে যে রেজিস্ট্যান্স, ভেরিয়েবল রেজিস্ট্যান্স মানে হচ্ছে এটা আমরা রেজিস্ট্যান্স কন্ট্রোল করে আমরা স্পিড কন্ট্রোল করি, তো এটা আমি নেক্সট টাইম বলছি, ঠিক আছে। চলো এবার 4 পয়েন্ট স্টার্টার। বেসিক্যালি একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন স্পিড কন্ট্রোল করব, এই স্পিড কন্ট্রোলের সময় আমাদের একটা প্রবলেম হয় যে যখন ফিল্ডের ফ্লাক্সকে কমিয়ে দিই, মানে আমাদের তো স্পিডটা ডিপেন্ড করে ফ্লাক্সের সঙ্গে ইনভার্সলি, ফ্লাক্স যত কমিয়ে দেবো স্পিড তত বাড়বে, মেন ফ্লাক্স যদি আমি কমিয়ে দিই স্পিড তত বাড়বে। তাহলে ফ্লাক্স যদি কমায় তাহলে এখানে নিশ্চয়ই ফিল্ড কয়েলে কারেন্ট কমাতে হবে, তাহলে এখানকার কারেন্ট যদি কমায় না এখানকারও কারেন্ট আমাকে কমাতে হবে, ক্লিয়ার। এবারে কি সমস্যাটা হয়, এই কয়েলটা কমানোর জন্য এখানকার ফ্লাক্স যদি কমে যায় তাহলে এ তো অতটা ইলেকট্রোম্যাগনেটটা শক্তিশালী থাকবে না, তার ফলে এই হ্যান্ডেলটাকে ছেড়ে দিতে চাইবে। তো সেই জন্য তখন কোনো রকম ফল্ট ছাড়াই, যেহেতু আমার স্পিড কন্ট্রোল করতে গিয়ে এখানকার ফ্লাক্স কমায় না স্পিড বাড়ানোর জন্য, তখন এটা জাম করে যায়। 3 পয়েন্ট স্টার্টারের এটাই হচ্ছে মেন ডিসঅ্যাডভান্টেজ, যে 3 পয়েন্ট স্টার্টারের স্পিড মানে যেহেতু ফিল্ড কয়েল আর নো ভোল্ট কয়েলটা একই কারেন্ট যায়, তাহলে ফিল্ড কয়েলে কারেন্ট কমাতে গেলে এই কয়েলে কারেন্টটা নো ভোল্ট কয়েলে কারেন্ট কমে যায় এবং কোনো ফল্ট ছাড়াই মোটরটা অফ হয়ে যায়, এই হ্যান্ডেলটা ওকে ছেড়ে দেয়। তো সেটাকে রেক্টিফাই করার জন্য নেক্সট চলে আসছে আমরা 4 পয়েন্ট স্টার্টার, সেম কনস্ট্রাকশন, সেম রেজিস্ট্যান্স, শুধু প্রবলেমটা হচ্ছে এরকম নো ভোল্ট কয়েলকে আলাদা করে একটা রেজিস্ট্যান্স ভায়া করে কানেক্ট করা আছে আর ফিল্ড কয়েলকে আলাদা করে। তাহলে দেখো যখন এই একই এল, এটা হচ্ছে এল, একটা হচ্ছে এন, এফ, এ, এটা হচ্ছে 4 পয়েন্ট স্টার্টারের 4টে টার্মিনাল, মানে নো ভোল্ট কয়েলের জন্য আলাদা করে একটা কয়েল দিয়েছে, দেখো এগুলো সবই একই, ঠিক আছে। এটা আর্মেচার, এই ছবিগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবে, এইগুলো থেকে কোশ্চেন আসবেই আসবে। নো ভোল্ট কয়েল, আর্মেচার, ফিল্ড। তো কি বলবো, আমরা 4 পয়েন্ট স্টার্টারের ক্ষেত্রে নো ভোল্ট কয়েলকে আলাদা করে দিয়েছি যাতে করে ফিল্ড কয়েলের ভেতরে কারেন্ট, এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, কারেন্ট কমানো বাড়ানোর জন্য, ঠিক আছে। তো 3 পয়েন্ট স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টার আশা করি বোঝা গেছে। নেক্সট চলে আসি আমরা স্পিড কন্ট্রোল অফ ডিসি মেশিন। এটাই এখনই বলছিলাম যে স্পিড কন্ট্রোল করতে গেলে আমাদের 2-3টে মেথড রয়েছে। বেসিক্যালি স্পিড এন ভেরিয়ার, ইবি বাই ফাইভ, ইবি বাই ফাইভ, এই ইবি বাই ফাইভ মানে ব্যাক ইএমএফের সঙ্গে এনটা হচ্ছে প্রপোর্শনালি রিলেটেড আর এটা হচ্ছে ইনভার্স প্রপোর্শনালি। তার মানে ব্যাক ইএমএফটা যদি আমি বাড়ানো কমানো করি স্পিডটাকে কমানো বা কমবে বা বাড়বে, আর এটাকে যদি ফ্লাক্সটা কমায় স্পিড বাড়বে, ফ্লাক্স বাড়ালে স্পিড কমবে। তো সেখানেই দেখো দুটো মেথড, ব্যাক ইএমএফ আর আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল। দেখো এইখানে তো ইবি হতো, এটা ইএ লেখা আছে, তো এটা ভোল্টেজ, এখানে তো ইবি হয়। তো যদি আমি বাইরে থেকে দেখো আর্মেচার রেজিস্ট্যান্স খুব কম, তাহলে এই পথে আমি যদি বাইরে থেকে এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিই, নিয়ে সেটাকে যদি আমি কমানো বাড়ানো করি মানে ড্রপ করাই, তাহলে বুঝতেই পারছো এখানে একটা ইবিটা চেঞ্জ হবে। মানে দেখো এটা হচ্ছে একটা শান্টের তোমার মোটর, এই ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার শান্ট ফিল্ড কয়েল, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে আর্মেচারটা। তো এখানে ইবি হতো, তো এই বিয়ে কারেন্ট যখন এদিকে যাবে তাহলে যে পরিমাণ কারেন্ট মনে করো এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা ছাড়া যেত, রেজিস্ট্যান্সটা যখন দিয়ে দেবো তাহলে কম পরিমাণ কারেন্ট যাবে এবং একটা ভোল্টেজ ড্রপ করবে, তার উপর ডিপেন্ড করছে ইবিটা। সেই ইবিটা কমা বাড়া হলে ভোল্টেজটা স্পিডটা কন্ট্রোল হবে। তো মনে রাখবে ইবির উপর ডিপেন্ড করছে একটা, এটা হচ্ছে তার সার্কিট, মানে আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল করে আমরা স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। নেক্সট হচ্ছে ফিল্ড কন্ট্রোল। দেখো এটা হচ্ছে ফিল্ডের কয়েল এটা, আর এটা হচ্ছে বাইরে থেকে রেজিস্ট্যান্স। দেখো এই যে রয়েছে এটা হচ্ছে আর্মেচার যেমন আছে থাকবে, আর এইটা এইভাবে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স থেকে থ্রু করে একটা সিরিজে এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে একটা ফিল্ড কয়েলের সঙ্গে সিরিজে থাকবে, নিয়ে একটা কারেন্ট ফ্লো করানো হবে। তাহলে কি হচ্ছে, আমি এই রেজিস্ট্যান্স যত বাড়াবো ফিল্ড কয়েলে কারেন্ট কমবে, কারেন্ট কমা মানে ফিল্ড কয়েলে ফ্লাক্স কমা মানে স্পিড বাড়বে। আবার রেজিস্ট্যান্স যত কমাবো ফিল্ড কয়েলে কারেন্ট বাড়বে, ফিল্ড কয়েলে কারেন্ট বাড়বে মানে রেজিস্ট্যান্সের ভিতর মানে
ফিল্ড কয়েলে ফ্লাক্সটাও বেড়ে যাবে এবং সেখানে ভোল্টেজটা যেমন আছে থাকবে, কিন্তু ফিল্ড কয়েলে ফ্লাক্স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্পিডটা কমতে থাকবে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এখানে স্পিড কন্ট্রোলটা দ্য টু মেথড এটা কিন্তু আসবে, এটা মনে রাখবে। আর যে ম্যাথগুলো রয়েছে তো সেইগুলো আমি একটু দিনের দিন দিতে চেষ্টা করবো। তোমরা 28 তারিখ বা রেগুলার বেসিসে একটু এইগুলোকে দেখতে থাকবে, কারণ এই টপিকসগুলো বা ছবিগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে কিন্তু তোমরা আর কথাগুলো যদি শোনো তাহলে মোটামুটিভাবে তোমাদের কিন্তু পেরিয়ে যাবে। আর এখানে কিছু জিনিস ছোটো ছোটো বলে দিই। ডিসি জেনারেটারের ক্ষেত্রে ল্যাপ ওয়াইন্ডিং, ওয়েভ ওয়াইন্ডিং আছে, লিখে নিতে পারো খাতায়। ল্যাপ ওয়াইন্ডিং হচ্ছে তোমার যখন কোনো ম্যাথ করতে যাবে, ল্যাপ ওয়াইন্ডিং মানে সেটা যেটা আর্মেচার মানে প্যারালাল পথ আছে না, প্যারালাল পথকে এ দিয়ে লেখা হয়। তো নাম্বার অফ পোল ল্যাপ ওয়াইন্ডিং ক্ষেত্রে এ ইকুয়াল টু পি, এটা শর্ট কোশ্চেন আসবে। এ হচ্ছে নাম্বার অফ প্যারালাল পথ আর পি হচ্ছে পোল। ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এ ইকুয়াল টু পি, ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এ ইকুয়াল টু 2, এটা অলওয়েজ মনে রাখবে এটা। আচ্ছা, পোল পিচ কি, ব্যাক এমএফটা কি, এটা তো বললাম। তো এই ধরনের অনেক কিছু শর্ট কোশ্চেনও আসবে, এখানেও অনেক রকম শর্ট কোশ্চেন প্লাস ব্রড কোশ্চেনে আলোচনা হয়েছে। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম কন্ডিশন অফ দ্য ডিসি জেনারেটার, ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন অফ দ্য ডিসি জেনারেটার, এই নিউমেরিক্যালটা আসতে পারে। তো এই যে জিনিসগুলো তোমরা দেখলে সেগুলোকে একটু ধাতস্থ করে একটু নিজেরা মাইন্ড সেট আপ করে একটু নোট আকারে লিখে নাও এবং এই জিনিসগুলোকে নিয়ে বারবার বলতে চেষ্টা করো, দেখবে তোমরা পরীক্ষাতে অনায়াসে নিজেরাই লিখতে পারছো। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। নেক্সট দেখি কি ভিডিও আনা যায় তোমাদের জন্য। তো সেখানে ট্রান্সফর্মার, তারপরে যে যে বাকি সাবজেক্টগুলো রয়েছে সেইগুলো নিয়ে আসছি। তো তোমরা একের পর এক চ্যানেলটা ফলো করবে এবং এই জিনিসগুলো খুব কেয়ারফুলি দেখবে। থ্যাংক ইউ।